এবার আমরা হাতের কঙ্কাল সম্পর্কে আলোচনা করব। মজার ব্যাপার হচ্ছে হাতকে বইয়ে কিন্তু হাত বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে কি ঊর্ধ্ববাহু। হাতকে বলা হচ্ছে ঊর্ধ্ববাহু। হাত হলো ঊর্ধ্ববাহু, পা হলো নিম্ন বাহু। হাত পাকে একই গ্রুপের মধ্যে ফেলা হচ্ছে। হাত হলো ঊর্ধ্ববাহু আর পা হলো নিম্ন বাহু। আবার হাতকে কিন্তু বলা হচ্ছে অগ্রপদ। এক্ষেত্রে হাত এবং পাকেও কিন্তু একই গ্রুপে এভাবে ফেলা হয়। হাত হচ্ছে অগ্রপদ আর পা হলো পশ্চাৎপদ। মূল ব্যাপারটা হচ্ছে হাত এবং পা খুব আলাদা কোনো ব্যাপার না, একই রকম ব্যাপার। এটা বোঝাতে কিন্তু শব্দগুলো ব্যবহার করা হয়। হাতকে ঊর্ধ্ববাহু বলা হয়, অগ্রপদও বলা যেতে পারে। ইংরেজিতে ফুল লিম্ব অথবা আপার লিম্বও বলা যেতে পারে। এখন এই হাতের মধ্যে কতগুলো হাড় রয়েছে, হাতের মধ্যে কতগুলো অস্থি রয়েছে। আগে আমরা এটা শুনেছি প্রত্যেকটা হাতের মধ্যে মোট 30টা করে অস্থি রয়েছে। এই হাতে 30টা অস্থি, এ পাশের হাতে আরও 30টা অস্থি, সেম। এখন এই হাতের মধ্যে যে 30টা অস্থি আছে তাদের নামগুলো এবং সংখ্যাগুলো প্রথমে আমরা জানব, পরে এদের বর্ণনাটা আমরা শুনব। দেখো, হাতে প্রথমে আমরা পাবো হচ্ছে হিউমেরাস। হাতের সবচেয়ে বড় যে অস্থিটা, যে এই অস্থিটা, এটাকে বলা হবে হিউমেরাস। হিউমেরাসের সংখ্যা অবশ্যই একটা, প্রতি হাতে একটা করে। তাহলে মানুষের হাতে হিউমেরাস কয়টা? একটা। মানুষের হিউমেরাসের সংখ্যা কত? তাহলে লিখবে 2, কারণ মানুষের 2টা হাত, 2টা হিউমেরাস। মানুষের একটা হাতে হিউমেরাস একটা, কিন্তু মানুষের হিউমেরাস কিন্তু 2টা। এভাবে উত্তর দিও। এবার আমাদের রেডিয়াস এবং আলনা চিনতে হবে। রেডিয়াস আলনা কোথায় থাকে? দেখো, হাতের এই জায়গাতে। আমরা হয়তো ভাবি হাতের এই জায়গাতে একটা হাড় রয়েছে, কিন্তু আসলে তা নয়। হাতের এই অংশে 2টা হাড় রয়েছে, 2টা হাড় রয়েছে। এই যে বুড়ো নখটা আছে, বুড়ো নখের ঠিক নিচে এ বরাবর একটা হাড় আছে, এই হাড়টার নামই হলো রেডিয়াস। আর এই পাশে যে হাড়টা আছে তার নাম হলো আলনা। রেডিয়াসটা একটু শরীরের বাইরের দিকে থাকে আর আলনাটা শরীরের ভেতরের দিকে থাকে। তুমি যদি এভাবে দাঁড়াও, হাতটাকে এভাবে সামনে রেখে যদি তুমি দাঁড়াও, দেহের বাইরের দিকে রেডিয়াস হাড়টা সবসময় দেহের বাইরের দিকে থাকে আর আলনাটা দেহের ভেতরের দিকে থাকে। পুরো বডি দেখাতে পারলে ভালো হতো। তো যাই হোক, এবার এখানে আবার দেখো, এই যে কঙ্কাল আছে এখানে। দেখো, দেহের বাইরের দিকের যে হাড়টা, এটা হলো ডান হাতের কঙ্কাল। দেহের বাইরের দিকের যে হাড়টা, এটার নামই হলো রেডিয়াস। বুড়ো নখে ঠিক নিচে থাকে রেডিয়াস। আর এই যে দেহের ভেতরের দিকে যে হাড়টা, এই হাড়টার নামই হলো আলনা। রেডিয়াস আর আলনা আমি মনে রাখতাম এভাবে, যে রেডিও আর আলনা মনে রাখতাম। আলনা বাড়ির ভেতরে থাকে, ঠিক তেমনি আলনা হাড়টা দেহের ভেতরের দিকে থাকে, দেহের দিকে থাকে। আর রেডিয়াস, রেডিও, রেডিও যেহেতু আগে মানুষজন বাড়ির বাইরে নিয়ে গিয়ে শুনতো, তাহলে রেডিয়াস হাড়টা একটু বাইরের দিকে। এই হচ্ছে ঘটনা। রেডিয়াস আর আলনা আমরা আশা করি চিনছি। ডান হাতে এটা, ডান হাতের কঙ্কাল আমরা দেখছি। দেহের ভেতরের দিকে যেটা, এটার নাম হচ্ছে আলনা, বাইরের দিকেরটার নাম হলো রেডিয়াস। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, রেডিয়াস এবং আলনার সাইজ দেখো, একজন একটু বড়, একজন ছোট। এই আলনাটা সাইজে একটু বড় আর রেডিয়াস কিন্তু সাইজে একটু ছোট হচ্ছে। বুঝতে পারছো সবাই? আলনা সাইজে একটু বড়, রেডিয়াস কিন্তু তুলনামূলক একটু ছোট। এটাও মনে রাখা সহজ। বাড়ির রেডিও সাইজে বড় হয় না আলনা বড় হয় বলো? নিশ্চয় আলনা বড় হয়, আলনাই বড়। রেডিও কিন্তু সাইজে ছোট। এভাবে মনে রাখতে পারো। তাহলে কি কি পড়লাম বলো? আমরা হিউমেরাস পড়লাম, রেডিয়াস, আলনা পড়লাম। এবার হাতের কবজিতে চলে আসো। এই যে হাতের কবজি, দেখো হাতের কবজিতে ছোট ছোট অনেকগুলো হাড় আছে। হাতের কবজিতে ছোট ছোট অনেকগুলো হাড় আছে। এই যে এখানে অনেকগুলো ছোট ছোট দেখো দানা পাওয়া যাচ্ছে। হাতের কবজিতে যে ছোট ছোট হাড়গুলো আছে, এই হাড়গুলোকে বলা হয় কার্পাল। কার্পাল হাড়ের সংখ্যা হলো 8টি। হাতের কবজিতে যে ছোট ছোট হাড়গুলো, তাদের নামই হলো কার্পাল। কার্পাল হাড়ের সংখ্যা হচ্ছে 8টি। এবার দেখো মেটা কার্পাল আমরা দেখব। হাতের তালু, এই যে হাতের তালু, হাতের তালু গঠনকারী হাড়গুলো দেখো একটু বড় বড়, একটু বড় বড় কয়েকটা হাড় হাতের তালু গঠন করেছে। হাতের তালু গঠনকারী এই বড় বড় হাড়গুলোকেই কিন্তু বলা হচ্ছে মেটাকার্পাল। হাতের তালু গঠনকারী বড় বড় এই হাড়গুলোকেই কিন্তু বলা হচ্ছে মেটাকার্পাল। ফ্যালাঞ্জেস কোনগুলো? আঙুল গঠনকারীর হাড়গুলোকেই বলা হচ্ছে ফ্যালাঞ্জেস। আঙুল গঠনকারী, এই যে আমাদের আঙুলে কিন্তু অনেকগুলো হাড় আছে, আঙুল গঠনকারী হাড়গুলোকেই বলা হয় ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেসের সংখ্যাগুলো দেখো, বুড়ো আঙ্গুলে 2টা ফ্যালাঞ্জেস আছে, এই যে একটা, 2টা। অন্য সবগুলো আঙ্গুলে 3টা করে ফ্যালাঞ্জেস। এই যে একটা, 2টা, 3টা। এখানেও দেখো একটা, 2টা, 3টা। এখানেও একটা, 2টা, 3টা। এখানেও দেখো এই যে একটা, 2টা, 3টা। অন্য সব আঙ্গুলে, অন্য সবগুলো আঙ্গুলে 3টা করে হাড়, ফ্যালাঞ্জেস। শুধু বুড়ো নখে 2টা ফ্যালাঞ্জেস। তাহলে দেখো যদি গুনি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আমাদের 5টা আঙ্গুল মিলে মোট ফ্যালাঞ্জেসের সংখ্যা হচ্ছে 14টা। 15টা হতো, প্রত্যেকটা আঙ্গুলে যদি 3টা করে থাকতো তাহলে 15টা হতো। বুড়ো নখে যেহেতু একটা কম আছে তাই 14টা। ফ্যালাঞ্জেসের সংখ্যা হলো 14টা।
তাহলে এই হচ্ছে বিভিন্ন হাড়ের নাম এবং তাদের সংখ্যা। বর্ণনাতে পরে আসছি, আবার আমরা একবার নামটা রিভিশন করে নিই। আমরা মনে রাখবো হাতের সবচেয়ে বড় যে হাড়টা, এটার নাম হলো হিউমেরাস। হাতের এই জায়গাতে, হাতের হচ্ছে এই জায়গাতে, হাতের এই জায়গাতে হচ্ছে দুইটা হাড়। বাইরের দিকে যেটা থাকে তার নাম হলো রেডিয়াস, ভেতরেরটার নাম হলো আলনা। আলনা একটু সাইজে বড়, রেডিয়াস একটা, আলনা একটা। হাতের কবজিতে মোট 8টা হাড় আছে, এদের নাম হলো কার্পাল। হাতের তালুতে মোট 5টা হাড় আছে, এদের নাম মেটাকার্পাল। আর হাতের আঙুল গঠনকারী হাড়ের সংখ্যা হলো 14টা, এদের নাম হলো ফ্যালাঞ্জেস। যদি যোগ করি আমরা, হিউমেরাস একটা, রেডিয়াস আলনা আরও 2টা, 3টা। হাতের কবজিতে রয়েছে 8টা হাড়, তাহলে 8 আর 3 11। হাতের তালু গঠনকারী হাড়ের সংখ্যা হলো 5টি, 11 আর 5 16। আর ফ্যালাঞ্জেস বা আঙুল গঠনকারী হাড় হচ্ছে আরও 14টি, 16 আর 14 হলো 30। এই হচ্ছে পুরো হাতে 30টা হাড়। এই পুরো হাতে 30টা হাড়, অপর হাতে আরও 30টা হাড় আছে। মোট 2 হাত মিলে হাড়ের সংখ্যা হচ্ছে 60টি। আমরা সবগুলো সংখ্যা এবং নাম জানলাম, এখন প্রত্যেকটা হাড়ের টুকটাক বর্ণনা আমাদের জানতে হবে। এবার আমরা এই হিউমেরাস অস্থি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হিউমেরাস অস্থিটার অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেগুলো পরীক্ষায় এমসিকিউ আকারে আসতে পারে, সেগুলো আমরা সবই ভালো করে জানব। লক্ষ্য করো, এটাই হচ্ছে সেই হিউমেরাস অস্থি। এটার অবস্থান কোথায়? আমাদের হাতের উপরের অংশে, হাতের এই জায়গাতে হিউমেরাস অস্থিটা অবস্থান করে, এই জায়গাতে থাকে হিউমেরাস অস্থি, এখানে থাকে হিউমেরাস অস্থি। এখন এই হিউমেরাস অস্থির বিভিন্ন অংশগুলো রয়েছে, সেই অংশগুলোর নাম আমরা একটু একটু করে দেখব। আমরা প্রথমে দেখব অ্যানাটমিক্যাল নেক এবং সার্জিক্যাল নেক। বাংলায় বলা হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা এবং সার্জিক্যাল গ্রীবা। এটা হিউমেরাস, দেখো এটা হলো হিউমেরাস। এই হিউমেরাস, আমার এটা তো প্লাস্টিকের, এখানে সব কিছু সঠিকভাবে বোঝা যাবে না, জাস্ট মনে রাখবে হিউমেরাসের এইটুকু অংশ, হিউমেরাস হাড়ের এইটুকু অংশ, হিউমেরাস হাড়ের এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এটা কি গ্লেনয়েড গহ্বরে যুক্ত থাকে। হিউমেরাস হাড়ের এই অংশটুকু গ্লেনয়েড গহ্বরে যুক্ত থাকে। আমি তোমাদের গ্লেনয়েড গহ্বরটাও একটু দেখাই। দেখো হিউমেরাস হাড়ের এই মাথাটুকু, দেখো হিউমেরাস হাড়ের মাথাটুকু এই যে এখানে এসে গ্লেনয়েড গহ্বরে ঢুকে আছে। হিউমেরাস হাড়ের মাথাটুকু, হিউমেরাস হাড়ের মাথাটুকু এসে এই যে গ্লেনয়েড গহ্বরে ঢুকে আছে। তোমাদের মনে রাখতে হবে হিউমেরাস হাড়ের মাথাটুকু গ্লেনয়েড গহ্বরে এসে এভাবে ঢুকে থাকে। মনে রাখতে হবে হিউমেরাস হাড়ের এইটুকু মাথা, হিউমেরাস হাড়ের এইটুকু মাথা গ্লেনয়েড গহ্বরে যে ঢোকে, এইটুকু জায়গাকে বলা হয়, এই জায়গাটুকুকে বলা হয় অ্যানাটমিক্যাল নেক। এই দাগটাকে বলা হয় অ্যানাটমিক্যাল নেক। এখানে একটা ছোট্ট গলা আছে, যে গলাটাই গিয়ে গ্লেনয়েড গহ্বর যুক্ত থাকে। এই জায়গাটুকুকে বলবো আমরা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক। অর্থাৎ হিউমেরাস হাড়ের মাথার যেটুকু অংশ গ্লেনয়েড গহ্বরে গিয়ে ঢুকে থাকে, সেখানে যে গলাটা বা খাসটা দেখা যায়, এই খাসটার নামই হলো অ্যানাটমিক্যাল নেক। এই খাসটার নামই হলো অ্যানাটমিক্যাল নেক। এখন নেক মানে তো গলা, আমরা জানি, এটা তাহলে একটা গলা। হিউমেরাস হাড়ের এটা একটা হচ্ছে গলা। দেখো হিউমেরাস হাড়ের এই জায়গাতে আরেকটা গলা আছে, এই যে এটা আরেকটা গলা, এটা হচ্ছে আরেকটা গলা। এই গলাটাকে বলা হচ্ছে সার্জিক্যাল নেক। তাহলে এই গলাটুকুকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, আর এই গলাটুকুকে বলা হচ্ছে সার্জিক্যাল নেক। এই জায়গাটাকে বলা হচ্ছে সার্জিক্যাল নেক। ফোকাস হারিয়ে যাচ্ছে না, এই গলাটুকুকে বলা হচ্ছে সার্জিক্যাল নেক। আর এখানে এই মাথাটাকে বলা হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক। তাহলে আশা করি আমরা বুঝছি সার্জিক্যাল নেক এবং অ্যানাটমিক্যাল নেক। অ্যানাটমিক্যাল নেক হচ্ছে এই জায়গাটুকুর নাম, আর সার্জিক্যাল নেক হচ্ছে এই জায়গাটার নাম। সার্জিক্যাল নেক এটার নামকরণ করার কারণ হচ্ছে আমাদের হাতে যদি কোনো বড় আঘাত লাগে তাহলে এই জায়গাতে ভেঙে যায়, এই জায়গাতে সার্জারি করতে হয়। এই গলার এই জায়গাতে সার্জারি যেহেতু করতে হয়, তাই এই জায়গাটাকে বলা হয় সার্জিক্যাল নেক। এবার আমরা ডেলটয়েড রিজ সম্পর্কে পড়ব। ডেলটয়েড রিজ আমি তোমাদের এখানে দেখাই দিতে পারবো না। আমার কাছে যদি প্রকৃত হাড় থাকতো তাহলে এই জায়গাতে এখানে একটা উঁচু জায়গা পাওয়া যেত, এই জায়গাটাকে নাম দেওয়া হতো ডেলটয়েড রিজ। তাহলে ডেলটয়েড রিজ একটা ত্রিভুজ আকৃতির উঁচু জায়গা, মোটামুটি হিউমেরাসের একটু মাঝের দিকে অবস্থান করে, একটা মোটা উঁচু ত্রিভুজের মতো জায়গা, যেটা হিউমেরাসের মাঝামাঝি অংশে থাকে, তার নামই হলো ডেলটয়েড রিজ। তোমরা মনে রেখো, এই ডেল্ট শব্দের মানেই হলো ত্রিভুজ, অয়েড মানে হলো মতো। ত্রিভুজের মতো একটা উঁচু অংশ, রিজ মানে হলো উঁচু অংশ।
তাহলে আমরা মনে রাখবো হিউমেরাসের মাঝামাঝি অংশে ডেল্টয়েড রিজ থাকতে পারে। এবার চলো আমরা এপিকন্ডাইল এবং কন্ডাইল সম্পর্কে ধারণা নিব। এপিকন্ডাইল এবং কন্ডাইল সম্পর্কে আমরা ধারণা নিব। প্রত্যেকটা হিউমেরাসে দুটি করে এপিকন্ডাইল থাকে আর দুটি করে কন্ডাইল থাকে। কন্ডাইল, এপিকন্ডাইল এই শব্দগুলোর অর্থ হচ্ছে হাড়ের শেষ মাথায় ছোট কোনো গিট্টু বা গিরা। দড়িতে আমরা যখন গিরে দেই তখন দড়িটা একটু গোল দানা গঠন করে না? ঠিক তেমনি হাড়ের মধ্যেও যদি এরকম কোনো গোল দানা আমরা দেখি তাহলে সেই জায়গাটাকে বলবো আমরা কন্ডাইল। কন্ডাইল যদি সাইজে ছোট হয় তখন তার নাম হয়ে যায় এপিকন্ডাইল। তোমরা এটা হিউমেরাসটা দেখতে পাচ্ছ। দেখো হিউমেরাসের নিচের দিকে দেখো বেশ কিছু গিট্টু দেখা যাচ্ছে, বেশ কিছু গোল গোল জায়গা দেখা যাচ্ছে। হিউমেরাসের নিচের দিকে এই যে গোল গোল জায়গাগুলো দেখা যাচ্ছে, মনে রাখবি এরাই হলো কন্ডাইল আর এপিকন্ডাইল। এই যে গোল গোল জায়গাগুলো তোমরা দেখছো, এদের নামই হলো কন্ডাইল এবং এপিকন্ডাইল। প্রথমে তোমাদের এপিকন্ডাইলগুলো চেনায় দেই। লক্ষ্য করো, এপিকন্ডাইলগুলো একটু চেনায় দেই। এপাশের যে গোল জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে একটা এপিকন্ডাইল। এটা একটা এপিকন্ডাইল। এপাশে আরেকটা এরকম গোল জায়গা আছে, এটার নাম হলো, এটাও একটা এপিকন্ডাইল। একটা এপিকন্ডাইল আমাদের দেহের দিকে থাকে, তার নাম হলো মিডিয়ান এপিকন্ডাইল। দেহের বাইরের দিকে যেটা থাকে তার নাম হলো ল্যাটেরাল এপিকন্ডাইল। এগুলো তোমাদের বইয়ে নাই, তাই পড়াও লাগবে না, জাস্ট মনে রাখবে এটা একটা এপিকন্ডাইল, এপাশে আরেকটা এপিকন্ডাইল থাকবে। এটা সঠিকভাবে দেখা যাচ্ছে না। এপাশে একটা এপিকন্ডাইল, এপাশে একটা এপিকন্ডাইল, দুইটা এপিকন্ডাইল দুপাশে থাকবে। হিউমেরাসের নিচের দিকে এটা একটা এপিকন্ডাইল পাবো, এপাশে আমরা আরেকটা এপিকন্ডাইল পাবো। এপিকন্ডাইল শেষ, এবার আমরা কন্ডাইল দেখবো। দেখো এই যে একটা গিট্টু, এই যে নিচের দিকে একটা গিট্টু, এই দুটো গিট্টুকেই বলা হচ্ছে কিন্তু কন্ডাইল। এই দুটো কন্ডাইলের নামই আমাদের জানতে হবে। এই দুটার নাম কিন্তু বই দেওয়া আছে, এই দুটার নাম আমাদের জানতে হবে। এটা একটা হচ্ছে তাহলে এপিকন্ডাইল, এপাশে থাকবে আরেকটা এপিকন্ডাইল, আর এটা একটা কন্ডাইল, এটা আরেকটা কন্ডাইল। এই দুটো কন্ডাইলের নাম আমাদের জানতে হবে। আমি কি লিখেছি এখানে দেখো, দুটো কন্ডাইলের মধ্যে একজনের নাম হলো ক্যাপিচুলাম, আরেকজনের নাম হলো ট্রক্লিয়া। ক্যাপিচুলাম শব্দটা এসছে ক্যাপিটা থেকে, ক্যাপিটা শব্দের মানে হলো মাথা, আর ট্রক্লিয়া শব্দের মানে হচ্ছে কপিকল। আমরা তাহলে মনে রাখবো ক্যাপিচুলাম নামের যেই কন্ডাইলটা সেটা অনেকটা মাথার মতো গোল, আর ওই ট্রক্লিয়া শব্দের মানে হলো কপিকল। কপিকল হয়তো তোমরা দেখেছো, আচ্ছা না দেখলেও সমস্যা নাই, একটু দেখো এখানে। তাহলে একটার নাম হলো ট্রক্লিয়া, আরেকটার নাম হলো ক্যাপিচুলাম। এখানে আমরা দুইটা কন্ডাইল দেখবো, একটার নাম হলো ট্রক্লিয়া, আরেকটার নাম হলো ক্যাপিচুলাম। এই যে এই মাথাটা, এই গোল মাথাটার নাম হলো ক্যাপিচুলাম। এটা অনেকটা গোল মাথার মতো, এই জন্য এটার নাম হচ্ছে ক্যাপিচুলাম। আর এই উঁচু জায়গাটা, এই গিট্টুটার নাম হচ্ছে ট্রক্লিয়া। এটার নাম তাহলে ক্যাপিচুলাম, এটার নাম হলো ট্রক্লিয়া। এটার নাম ক্যাপিচুলাম, এটার নাম ট্রক্লিয়া। তাহলে আমরা মনে রাখবো দুইটা এপিকন্ডাইল, এটা একটা এপিকন্ডাইল, এপাশে থাকবে আরেকটা এপিকন্ডাইল, এবং দুইটা কন্ডাইল, এটা একটা কন্ডাইল, এটা একটা কন্ডাইল। এই কন্ডাইলটা মাথার মতো দেখতে, এটার নাম হলো ক্যাপিচুলাম, আর এই কন্ডাইলটা এটার নাম হলো ট্রক্লিয়া। এটার নাম ক্যাপিচুলাম, আর এটার নাম হলো ট্রক্লিয়া। আশা করি তোমরা চিনছো, তোমরা আশা করি বুঝতে পারছো ক্যাপিচুলাম কোনটা আর ট্রক্লিয়া কোনটা। দুটা ফসা থাকবে, একটা ফসার নাম অলেক্রেনন ফসা, আর একটা নাম হল করোনয়েড ফসা। তবে তোমাদের ফসাটা এখন পড়াবো না, ফসাটা একটু পরে পড়াবো। আগে আমি রেডিয়াস আর আলনা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিই। রেডিয়াস এবং আলনা পড়া হলে তারপর আমরা এই দুটো ফসাতে চলে আসব। কেন আসবো সেটাও তোমরা বুঝতে পারবে। এই দুটো হাড়কেই কিন্তু বলা হচ্ছে রেডিয়াস এবং আলনা। এদের সম্পর্কে আমরা কিছুক্ষণ আগেও জেনেছি। দুইজন, বড় যেটা একটু সাইজে, যেটা বড় দেখো, বড় যেটা সাইজে, বড়টার নাম হচ্ছে আলনা, আর ছোট যেটা একটু সাইজে ছোট যেটা তার নাম হলো রেডিয়াস আর আলনা সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা নিব এবার আমরা। তো মনে রেখো এই রেডিয়াস নিয়ে তেমন কিছু পড়ার নাই, রেডিয়াস নিয়ে তেমন কিছু আমাদের পড়তে হয় না। এই রেডিয়াস সম্পর্কে আমাদের তেমন কিছু পড়তে হয় না, এখান থেকে কোনো প্রশ্ন আসেও না। রেডিয়াস নিয়ে তেমন কিছু আমাদের পড়ার নাই, আমাদের যা পড়ার সব আলনা নিয়ে। আমরা আলনা সম্পর্কে ভালো করে জানবো। লক্ষ্য করো এই আলনাতে দেখো এই যে একটা উঁচু জায়গা আছে, আলনাতে দেখো এখানে কিন্তু আরেকটা উঁচু জায়গা আছে, এক পাশ থেকে দেখায়। এই বড়টার নামই তো আলনা। আলনার এই যে উঁচু জায়গাটা, এটা একটা উঁচু জায়গা। আমরা ইতোমধ্যেই জানি উঁচু জায়গাগুলোকে কিন্তু বলা হয় প্রসেস।
এটা একটা উঁচু জায়গা, এটা একটা উঁচু জায়গা, এই দুটা তাহলে নিশ্চয়ই প্রসেস, তাহলে দুইটা প্রসেস থাকে, ওটাই লেখা আছে। আলনাতে দুইটা প্রসেস থাকে, আলনাতে তাহলে দুইটা প্রসেস থাকে। একটা প্রসেসের নাম হলো অলেক্রানন প্রসেস, আরেকটা প্রসেসের নাম হলো করোনয়েড প্রসেস। আলনার দুইটা প্রসেস রয়েছে, আলনাতে দুইটা প্রসেস রয়েছে। একটা প্রসেসের নাম হলো অলেক্রানন প্রসেস, আরেকটার নাম হলো করোনয়েড প্রসেস। তোমরা লক্ষ্য করো, এই যে দেখো একটা আলনা, আলনা এটা, আলনার উপরের দিকের যে প্রসেসটা আছে এই প্রসেসটার নামই হলো অলেক্রানন প্রসেস, আর নিচের দিকে এই যে প্রসেসটা রয়েছে এটার নাম হলো করোনয়েড প্রসেস। এক পাশ থেকে দেখায়, উপরের দিকের এই প্রসেসটাকে বলা হয় অলেক্রানন প্রসেস, নিচের দিকের এই প্রসেসটাকে বলা হয় করোনয়েড প্রসেস। এটা অলেক্রানন আর এটা হলো করোনয়েড। এই শব্দগুলোর অর্থ কি? অলেক্রানন মানে হলো কনুই, আসলে এই জিনিসটা কনুইয়ে থাকে, অলেক্রানন প্রসেসটা আমাদের কনুইয়ে থাকে। এই যে দেখো কনুইয়ের যে উঁচু জায়গাটা আছে না, এটাই হলো সে অলেক্রানন প্রসেস। এটাই এটাই আমাদের কনুই গঠন করে, আমাদের এই জায়গাতে কনুই গঠন করে, এই যে কনুই গঠন করে, এই প্রসেসটা আমাদের কনুই গঠন করে বলে এটার নাম হলো অলেক্রানন প্রসেস। আর এই পাশের এই প্রসেসটাকে বলা হয় করোনয়েড প্রসেস, কারণ এটা করোনার মতো দেখতে, করোনা শব্দের মানে হলো মুকুট, এটা মুকুটের মতো দেখতে, এই জন্য এটার নাম হলো করোনয়েড প্রসেস। তাহলে আমরা আশা করি সবাই চিনতে পারলাম যে অলেক্রানন প্রসেস কি এবং করোনয়েড প্রসেস কি। তোমাদের হয়তো মনে আছে হিউমেরাসের দুইটা ফসা, একটার নাম অলেক্রানন ফসা আর একটার নাম করোনয়েড ফসা। এই দুটো আমি তোমাদের দেখাইনি, এবার আমি তোমাদের দেখাবো। আমরা আগে অলেক্রানন প্রসেস এবং করোনয়েড প্রসেস পড়লাম, এবার আমরা অলেক্রানন ফসা এবং করোনয়েড ফসা দেখব। লক্ষ্য করো, এই যে হচ্ছে হিউমেরাস, হিউমেরাস এটা, এটা হলো হিউমেরাস, সবাই বোঝো, এটা হচ্ছে হিউমেরাস। ওকে, এটা হলো হিউমেরাস, এটা হলো হিউমেরাস। দেখো হিউমেরাসের এই যে এখানে একটা গর্ত, এই গর্তটার নামই হলো ফসা। হিউমেরাসের সামনের দিকের এখানেও দেখা একটা গর্ত, গর্ত মানে কি? গর্ত মানেই হলো ফসা। এখন কাহিনী বোঝো, তোমরা একটু আগে পড়লে আলনার কথা, আলনার এই প্রসেসটার নাম হলো অলেক্রানন প্রসেস। অলেক্রানন প্রসেস গিয়ে হিউমেরাসের সঙ্গে যুক্ত থাকে। দেখো অলেক্রানন প্রসেস গিয়ে হিউমেরাসের সঙ্গে যুক্ত থাকে। অলেক্রানন প্রসেসটা গিয়ে বোঝো, অলেক্রানন প্রসেস এইটা, এটা হলো অলেক্রানন প্রসেস। এই অলেক্রানন প্রসেস গিয়ে হিউমেরাসের এই গর্তের মধ্যে ঢুকে থাকে। অলেক্রানন প্রসেস গিয়ে হিউমেরাসের যে গর্তের মধ্যে ঢুকে থাকে এই গর্তটাকেই বলা হয় অলেক্রানন ফসা। তাহলে আমরা মনে রাখবো আলনার মধ্যে থাকে হলো অলেক্রানন প্রসেস, এই প্রসেসের নাম হলো অলেক্রানন প্রসেস। এই অলেক্রানন প্রসেসটা গিয়ে হিউমেরাসের যে গর্তের মধ্যে ঢুকে থাকে, হিউমেরাসের এই গর্তটার নামই হলো অলেক্রানন ফসা। তাহলে আমাদের মনে রাখতে হবে অলেক্রানন প্রসেস কোথায় পাবো আমরা? অলেক্রানন প্রসেস পাবো আমরা হলো আলনাতে, আলনার এই প্রসেসের নাম অলেক্রানন প্রসেস। এবং অলেক্রানন ফসা কোথায় পাবো? হিউমেরাসের পেছনে, এই যে হিউমেরাসের এই জায়গাতে, মনে থাকবে। এবার দেখো করোনয়েড প্রসেস, এই করোনয়েড প্রসেসটা গিয়ে কি হবে দেখো, একটা মানুষ যখন হাত এমনি ভাঁজ করে, এখন যখন হাত ভাঁজ করে তখন দেখো আলনাটা আস্তে 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 দিকে ঘুরে আসে, ঘুরে ঘুরে এই জায়গাতে চলে আসে। মানুষ হাত ভাঁজ করলে অনেকটা সিচুয়েশন এরকম হয়, দাঁড়ায়, দুইটা হাত তখন এভাবে অবস্থান করে। তোমরাই বলো তো এই যে প্রসেসটা, আলনার এই প্রসেসটা, আলনার এই প্রসেসটা, এটার নাম কি? এটার নাম হলো করোনয়েড প্রসেস। হাত যখন আমরা ভাঁজ করি তখন করোনয়েড প্রসেসটা গিয়ে এই খালের মধ্যে ঢুকে যায়, আলনার হিউমেরাসের এই খালের মধ্যে এসে ঢুকে যায়। লক্ষ্য করো তোমরা, আমরা যখন হাত ভাঁজ করি তখন এই করোনয়েড প্রসেসটা গিয়ে এই খালের মধ্যে ঢুকে যায়, করোনয়েড প্রসেসটা গিয়ে একটা খালের মধ্যে ঢুকে যায়, হিউমেরাসের এই খালটার মধ্যে ঢুকে যায়, এই গর্তটার মধ্যে ঢুকে যায়। হিউমেরাসের এই গর্তটাকে আমরা বলবো হচ্ছে করোনয়েড ফসা। তাহলে একটু দূর থেকে দেখাই, এবার একটু বোঝো ভালো করে। দেখো এই জিনিসটার নাম হচ্ছে আলনা, আলনার উপরের দিকের এই প্রসেসটার নাম হচ্ছে অলেক্রানন প্রসেস। অলেক্রানন প্রসেস গিয়ে হিউমেরাসের এই গর্তের মধ্যে ঢুকে যায়, হিউমেরাসের এই গর্তটাকে বলবো আমরা হচ্ছে অলেক্রানন ফসা। আমরা যখন হাত এমনি ভাঁজ করি, আমরা যখন হাত এমনি ভাঁজ করি, আমরা যখন হাতটাকে এমনি ভাঁজ করি, হাতটাকে এমনি ভাঁজ করি, তখন এই করোনয়েড প্রসেসটা গিয়ে এই খালের মধ্যে বা এই গর্তের মধ্যে ঢুকে যায়, এই গর্তটাকেই বলছি আমরা করোনয়েড ফসা। তাহলে আমরা মনে রাখবো প্রসেসগুলো পাওয়া যাবে আলনাতে, প্রসেসগুলো পাওয়া যাবে এই আলনাতে, আর এই ফসাগুলো পাওয়া যাবে হচ্ছে এই হিউমেরাসে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ট্রক্লিয়ার নস। এবার আমাদের পড়তে হবে
আলনার একটা টপিক, নাম হলো ট্রক্লিয়ার নস। ট্রক্লিয়ার নস পড়তে হবে আমাদের, ট্রক্লিয়ার নস পড়তে হবে। ট্রক্লিয়ার নস কোন জায়গাটা লক্ষ্য করো, ট্রক্লিয়ার নস কোন জায়গা লক্ষ্য করো। এটা হচ্ছে একটা আলনা। আলনার এই যে গর্তটা, আলনার ভেতরে এই যে গর্তটা আমরা দেখছি, আলনার ভেতরের এই গর্তটাকে বলছি আমরা ট্রক্লিয়ার নস। এই গর্তটাকে বলছি আমরা ট্রক্লিয়ার নস। এক পাশ থেকে দেখো, এ পাশ থেকে দেখো, এই যে এই গর্তটা, এই গর্তটাকে বলা হয় ট্রক্লিয়ার নস। কেন এই জায়গাটার নাম হলো ট্রক্লিয়ার নস, তাই না? তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা হলো হিউমেরাস। হিউমেরাসের এই যে একটা উঁচু জায়গা, এই উঁচু জায়গাটার নাম কিন্তু ছিল ট্রক্লিয়া। হিউমেরাসের এই যে উঁচু জায়গাটা, এটার নামই কিন্তু ছিল ট্রক্লিয়া। হিউমেরাসের এই যে উঁচু জায়গাটা, এটার নাম ছিল ট্রক্লিয়া। যখন হিউমেরাস এবং আলনা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, দেখো হিউমেরাস এবং আলনা একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে। যখন আমরা হাত নাড়াচাড়া করি, যখন আমরা হাত নাড়াচাড়া করি, যখন আমরা হাত এভাবে নাড়াচাড়া করি, হাতটাকে আমরা সামনে ভাঁজ করি, তখন একটা ভালো ঘটনা ঘটে। দেখো এই ট্রক্লিয়াটা আশ্রয় নেয় হচ্ছে এই গর্তের ভেতরে। ট্রক্লিয়াটা জায়গা পায়, এই ট্রক্লিয়াটা জায়গা পায় এই গর্তের ভেতরে। এই গর্তের ভেতরেই এই ট্রক্লিয়াটা অবস্থান করে। এটা হলো ট্রক্লিয়া। ট্রক্লিয়া থাকছে হিউমেরাসে। হিউমেরাসের এই ট্রক্লিয়াটা দেখো, হিউমেরাসের এই জায়গাটার নাম হলো ট্রক্লিয়া। হিউমেরাসের এই ট্রক্লিয়া এসে আলনার এই গর্তের ভেতরে ঢুকে থাকে। আলনার এই গর্তের ভেতরে ঢুকে থাকে, আলনার এই গর্তের ভেতরে ঢুকে থাকে। হিউমেরাসের ট্রক্লিয়া যেহেতু আলনার এই গর্তের মধ্যে এসে ঢুকে থাকছে, এই জন্য আলনার এই গর্তটাকে বলবো আমরা ট্রক্লিয়ার নস। এই জায়গাটাকে বলবো আমরা ট্রক্লিয়ার নস। ওকে, নস মানে হলো গর্ত, এমন একটা গর্ত যে গর্তের মধ্যে একটা হাড় এসে ঢুকে গেল, এই জায়গাটার নাম হলো ট্রক্লিয়ার নস। টিউবারোসিটি সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আলনার মধ্যে টিউবারোসিটি থাকে, এটা আসলে দেখায় দেওয়া সম্ভব না এই কঙ্কালের মধ্যে বা এই হাড়ের মধ্যে নাই। তবে তোমরা মনে রেখো, এই যে দেখো রেডিয়াস আর আলনা যে জায়গাতে জোড়া লাগলো, এই জায়গাতেই থাকে আসলে টিউবারোসিটি। টিউবারোসিটি মানে ছোট্ট একটা বৃদ্ধিপ্রাপ্ত জায়গা। এই যে দেখো মোটামুটি একটা জায়গায় দুজন যুক্ত হয়ে গেছে, এই জায়গাতে টিউবারোসিটিটা থাকে। সবশেষে আমরা পড়বো স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেস এই ব্যাপারটা কি? স্টাইলয়েড প্রসেস আমরা আমাদের হাতে সহজেই দেখতে পাই। এই যে দেখো, এই যে আমাদের হাতের এই যে উঁচু জায়গাটা, উঁচু হাড়টা, এটাই হলো স্টাইলয়েড প্রসেস। এ পাশেও একটা উঁচু হাড় জায়গা থাকবে, এ পাশে একটু উঁচু হাড় থাকবে। এই হাড়ের মাথাটাকে বলবো আমরা স্টাইলয়েড প্রসেস। তাহলে এই মাথাটা আর এই মাথাটা, এই দুটো মাথাকেই বলা হচ্ছে স্টাইলয়েড প্রসেস। তাহলে আমরা বুঝতে পারছি দুপাশেই যেহেতু স্টাইলয়েড প্রসেস আছে, এই স্টাইলয়েড প্রসেসটা কিন্তু আলনার স্টাইলয়েড প্রসেস। এই স্টাইলয়েড প্রসেসই কিন্তু আলনার। আর এই পাশে যে স্টাইলয়েড প্রসেসটা থাকবে সেটা হলো রেডিয়াসের স্টাইলয়েড প্রসেস। তাহলে রেডিয়াস এবং আলনার উভয়েরই স্টাইলয়েড প্রসেস থাকে। তাহলে আমরা আলনা সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম সবাই। এবার আমরা কার্পাল অস্থি সম্পর্কে আলোচনা করব। আগে আমরা হিউমেরাস, রেডিয়াস, আলনা অস্থি সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব কার্পাল অস্থি সম্পর্কে। আমরা জানি আমাদের প্রতি হাতেরই কবজিতে মোট 8টা করে ছোট ছোট হাড় থাকে। এই হাড়গুলোকেই বলা হয় কিন্তু কার্পাল অস্থি। আমাদের হাতের কবজিতে 8টা ছোট ছোট হাড় থাকে, এই হাড়গুলোকেই বলা হয় কার্পাল অস্থি। তোমাদের একটু দেখাই প্র্যাকটিক্যালি। দেখো, এটা হচ্ছে একটা হাতের কঙ্কাল, এটা হচ্ছে হাতের একটা কঙ্কাল। হাতের কবজিতে, কবজির এই জায়গাতে দেখো, হাতের কবজির এই জায়গাতে ছোট ছোট 8টা হাড় থাকে। এই 8টা হাড়কেই কিন্তু বলা হয় কার্পাল অস্থি। কাছ থেকে দেখায়, এই যে দেখো হাতের কবজিতে দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো ছোট ছোট হাড় দেখা যাচ্ছে। এই ছোট ছোট হাড়গুলোকেই কিন্তু বলা হয় কার্পাল অস্থি। এই ছোট ছোট হাড়গুলোকেই বলা হয় কিন্তু কার্পাল অস্থি। এই কার্পাল অস্থিগুলোর নাম আমাদের মনে রাখতে হবে। 8টা কার্পাল অস্থির 8টা আলাদা নাম রয়েছে। এই 8টা আলাদা আলাদা নাম আমাদের মুখস্থ রাখা উচিত। এখান থেকে টুকটাক এমসিকিউ আসতে পারে। এখন 8টা নাম মনে রাখা অনেক কঠিন হয়ে যায়, এই জন্য তোমাদের মনে রাখার একটা কৌশল বা নেমোনিক শিখাই দিব, যাতে করে তোমরা সহজে মনে রাখতে পারো। কার্পাল 8টা অস্থির নাম আমরা মনে রাখবো, তাই আমরা একটা নেমোনিক মনে রাখবো। আমরা নেমোনিক মনে রাখবো। নেমোনিকটা অনেকটা এরকম: শি looks too pretty try to catch her. She looks too pretty try to catch her. এই নেমোনিকটা আমরা মনে রাখবো। পুরো বিশ্বের সব মানুষই মোটামুটি এই নেমোনিকটাই পড়ে।
কার্পলস্থিগুলোর নাম মনে রাখার জন্য। বিদেশিরাও পড়ে, বাংলাদেশিরাও পড়ে। আমার টিচারের কাছ থেকে আমি এই নেমুনিকি শিখেছিলাম। তবে তোমরা একটা জিনিস মনে রেখো, এই বাক্যটা শুধু আমরা কার্পাল অস্থি মনে রাখার জন্যই কিন্তু ব্যবহার করব, কখনোই এটা আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে যাব না। কোনো প্রিটি উইম্যানকে তুমি যে ক্যাচ করে ফেলবে তা কিন্তু করা যাবে না, এটা কিন্তু অনেক বড় ক্রাইম হয়ে যাবে। আমরা শুধু এই নেমুনিকটা মনে রাখবো 8টা কার্পাল অস্থির নাম মনে রাখার জন্য। এখন এগুলোর মিনিং কি, তাই না? সি দ্বারা কি বোঝাচ্ছে? সি দ্বারা বোঝানো হচ্ছে স্ক্যাফয়েড। স্ক্যাফয়েড নামক একটা হাড়ের কথা বোঝানো হচ্ছে। সি দ্বারা বোঝানো হচ্ছে স্ক্যাফয়েড। সি দ্বারা বোঝানো হচ্ছে স্ক্যাফয়েড। লুক্স থেকে বোঝানো হচ্ছে, লুক্স দ্বারা বোঝানো হচ্ছে লুনেট। 2 থেকে বোঝানো হচ্ছে ট্রাইকুয়েট্রাল। ট্রাইকুয়েট্রাল। প্রিটি দ্বারা বোঝানো হচ্ছে পিসিফর্ম। ট্রাই থেকে বোঝানো হচ্ছে ট্রাপেজিয়াম। ট্রাপেজিয়াম। 2 থেকে বোঝানো হচ্ছে ট্রাপেজয়েড। ক্যাস থেকে বোঝানো হচ্ছে ক্যাপিটেট। আর হাড় দ্বারা বোঝানো হচ্ছে হ্যামেট। ক্যাপিটেট এবং হ্যামেট, এই তো এই 8টা হাড়ের নাম মনে রাখতে হবে। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট এবং হ্যামেট। এখানে 8টা হাড় আছে আমরা জানি, এখানে আমরা নামগুলোও জানলাম। এখন এখানকার কোন হাড়ের নাম কোনটা সেটা আমি তোমাদেরকে হয়তো বলতে পারবো না, কারণ আমার কঙ্কালে 8টা হাড়কে সঠিকভাবে শনাক্ত করা সম্ভব না। এখানে খুবই খারাপ অবস্থা, কাছ থেকে দেখলে বুঝতে পারবে সঠিকভাবে কোনোটাই ঠিকঠাক মতো দেওয়া নাই। আর এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে, এগুলো আসলে পড়ার প্রয়োজনও হয় না, কোন হাড়ের নাম কি আসলে এগুলো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আসলে ওটা জানার প্রয়োজন হয় না। আমরা শুধু মনে রাখবো যে আমাদের হাতের কবজিতে বা আমাদের কার্পাল অস্থি সব মিলে 8টার নাম অনেকটা এরকম: স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপেজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট এবং হ্যামেট। এই শব্দগুলোর অর্থ আছে। স্ক্যাফয়েড এই শব্দটার মানে হলো নৌকার মতো। স্ক্যাফয়েড মানে হলো নৌকার মতো। স্ক্যাফয়েড শব্দের মানে হলো নৌকার মতো। এই যে অয়েড শব্দের মানে তো মতো, স্ক্যাফ মানে হলো নৌকা, নৌকার মতো দেখতে এইটা। লুনেট, লুনেট শব্দটার অর্থ হচ্ছে চাঁদের মতো। লুনার মানে চাঁদ, আমরা জানি, চাঁদের মতো দেখতে এইটা। ট্রাইকুয়েট্রাল, ট্রাইকুয়েট্রাল এই ট্রাই শব্দের মানে তো 3 আমরা জানি। ট্রাইকুয়েট্রাল মানে হলো ত্রিভুজ, এই হাড়টা ত্রিভুজের মতো দেখতে। পিসিফর্ম, এই পি শব্দের মানে হচ্ছে মটর, ফর্ম মানে হলো আকৃতি, তাহলে এই হাড়টা অনেকটা মটরের দানার মতো, এই জন্য নাম হলো পিসিফর্ম। তারপরে দেখো ট্রাপেজিয়াম, আমরা জানি, আমরা গণিতের আমরা জ্যামিতি অংশতে ট্রাপেজিয়ামের সংজ্ঞা পড়েছি। ট্রাপেজিয়াম কেমন? চতুর্ভুজ, বাহুগুলো অসমান, এরকম একটা চতুর্ভুজ। তো এই দেখো ট্রাপিজিয়াম যেমন দেখতে, এই হাড়টাও ট্রাপিজিয়ামের মতোই দেখতে, এই জন্য নাম হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজয়েড, এটা অনেকটা ট্রাপিজিয়ামের মতোই দেখতে, এটাও চতুর্ভুজ। ক্যাপিটেট, ক্যাপিটেট শব্দের মানে হলো মাথা, এটা একদম হাতের কবজিগুলোর মাঝখানে রয়েছে, এই জন্য এটার নাম হলো ক্যাপিটেট। হ্যামেট মানে হলো হাতুড়ি, হ্যামার মানে হাতুড়ি, হ্যামেট মানে হাতুড়ি, অনেকটা হাতুড়ির মতো দেখতে এটা। এই এদের নামের অর্থ মুখস্থ করা লাগবে না, জাস্ট শব্দগুলো যদি তোমাদের কঠিন মনে হয় তাই অর্থগুলো বললাম। এখন তোমরা জাস্ট যেটা মুখস্থ করবে সেটা হচ্ছে এখানে 8টা হাড় আছে, 8টা হাড়ের নাম, কোন হাড়ের নাম কি সেটা নাম বললেও চলে। এবার যদি আমরা মেটাকার্পালে চলে আসি, মেটাকার্পাল আমরা জানি আমাদের তালু গঠন করে, এই তালু গঠনকারী 5টা হাড়ের নামই হলো মেটাকার্পাল। এখানকার 5টা হাড়ের নামই হলো মেটাকার্পাল, এদের আলাদা আলাদা কোনো নাম নাই, এই জন্য আমাদের নামগুলো পড়া লাগবে না। ফ্যালাঞ্জেস আমাদের হচ্ছে আঙ্গুলের হাড়, আঙ্গুলের হাড় হলো সব মিলে 14টা, এদেরও কোনো নাম নাই, এই জন্য এটা নিয়ে আমাদের বিস্তারিত পড়া লাগবে না। তাহলে এই যে আমাদের পুরো হাতের কঙ্কাল, এখানে সব মিলে 30টা হাড় রয়েছে। সবচেয়ে বড়টার নাম হচ্ছে হিউমেরাস, এটা নিয়ে আমরা অনেক ভালো করে পড়েছি। এখানে 2টা আছে, একটার নাম রেডিয়াস আর একটার নাম আলনা। বড়টার নাম আলনা, ছোটটার নাম হলো রেডিয়াস, এদের সম্পর্কেও আমরা পড়েছি। আমাদের কার্পাল হাড়ের সংখ্যা হচ্ছে 8টা, এদের সম্পর্কেও আমরা জানলাম। মেটাকার্পাল 5টা, এদের জানার প্রয়োজন নাই খুব একটা। আমরা ফ্যালাঞ্জেসের কথাও অল্প জেনেছি, এদের সংখ্যা হলো 14টা। এই হচ্ছে পুরো হাতের মধ্যে 30টা হাড়ের বর্ণনা। এইটুকু যদি তোমরা মনে রাখো, এখান থেকে টুকটাক এমসিকিউ আসলে নিশ্চয়ই কমন পাবে। তাহলে হাত পড়া আমাদের শেষ হলো। আমাদের প্রত্যেকটা হাতের মধ্যে 30টা করে হাড় থাকে, তাহলে 2টা হাত মিলে আমাদের 60টা হাড় আছে, হাতের অংশটা শেষ।